রেজাউল করিম রনি বললেন যে জনগণের ইচ্ছা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বা সব জনগণের ইচ্ছার প্রতিফলনের ক্ষেত্রে যদি ওয়াদা ভঙ্গ করে তাহলে কোনো সমস্যা নাই। আরেকটি কথা উনি বলছেন যে মানে আলট্রা ফ্যাসিস্ট কোনো দাবি মানতে আসলে সরকার, গণতান্ত্রিক সরকার বাধ্য নয়। কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি যে বিষয় এবং রনি যেটার কিছুক্ষণ ধরেই যতটুকু সম্ভব এই সময়ের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে আমি এই ব্যাখ্যাটাকে ইতিবাচক ধরেই আমি এই বিষয়ক মানে কতগুলো কথা আরেকটু স্পষ্ট করে বলি। দেখেন, আলোচনাকে যদি নিয়ে আসি, প্রথমে আসি, কারণ এই আলোচনাটা আসলেই সুনির্দিষ্ট করা দরকার। জুলাই সনদের যে কথাটা আসছে, আসলে এটা কে কিভাবে কি বোঝে, আমি এটা এই পয়েন্টটা একটু খোলসা আমাদের দিক থেকে করি। আপনি খেয়াল করেন, সরকার আসার পরে একটা সংস্কারের জন্য অনেকগুলো কমিশন করলো, সংস্কার আলোচনা শুরু হলো। মনে রাখা দরকার, অন-11 এখন একটু আলোচনা আসছে, তখন কিন্তু সংস্কার গালি ছিল। সংস্কার মানে এটা অনেক ক্ষতিকর জায়গায় চলে যাবে। তাহলে বিবেচনা রাখতে হবে, সংস্কার নামে ক্ষতিকরও কিছু হইতে পারে, সংস্কার নামে কিছু অগ্রগতি, তখন সংস্কারপন্থী নামে কিন্তু আলাদা করে মার্ক গেল। আমি সে আলোচনা একটু গেলাম বলছি, তাহলে সংস্কারের নামে ক্ষতিকর কিছু হইতে পারে, যার তার কথা ইঙ্গিত আছে, আর সংস্কার নামে পজিটিভ কাজ হইতে পারে। এইবার আসি, আমি নেগেটিভটা বাদ দিলাম। আমরা ওইখানে যতটুকু এই আলোচনার মধ্যে ছিলাম, তাতে কোন আইডিয়াই ছিলাম যে ঠিক আছে, সবাই মিলে আমরা কতগুলো পজিটিভ বিষয় একমত হতে পারি কিনা। আচ্ছা, এইবার আসি, ওই আলোচনায় পরিষ্কার করে আমরা বলেছিলাম আমরা একমত হলেও আমরা কিন্তু 18 কোটি মানুষের তো দায়িত্ব নেইনি, 18 কোটি মানুষ তো দায়িত্ব দেয় নাই। তাহলে আমাকে একটা ফর্মুলার মধ্যে যেতে হবে। তাহলে ফর্মুলা কি? যতটুকু আমরা ঐক্যমত্য হলাম সেটা থ্রু সংবিধান, থ্রু পার্লামেন্ট, আমাদের সেটা কার্যকরের দিকে আগাতে হবে। এটাই ছিল আমাদের পজিশনটা। এইবার আসি, এই পজিশনকে ধরে যখন আলোচনা হলো, আপনাদের দলীয় পজিশন, একেবারে দলীয় পজিশন, এবং যদি বলেন এই আলোচনাকে ওই অর্থে নাকচ অফিসিয়ালি কেউ করেও নি, কারণ এটা যৌক্তিকভাবে তো এটা নাকচ করার কিছু নাই। যুক্তি কোনটা আসছে বা আলোচনা যখন হলো, আলোচনা করতে যেয়ে দেখলাম ঐক্যমত্য কতকগুলো বিষয় 100 ভাগ হলাম, আর কতকগুলো বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলো, আর যার যার দল তার মতো বললো। তাই এটা তো স্বাভাবিক, অস্বাভাবিক আমি দেখি না। যার জন্য আমরা বলেছিলাম যে তাহলে করার কি, ঐক্যমত্য যেটা হলাম, যারা ক্ষমতায় যাবে তারা তাদের যে নির্বাচন অঙ্গীকার সেইটা সে বাস্তবায়নের উদ্যোগ নিতে পারে। ধরুন আমি মানি না, কিন্তু সে যদি অন্য কেউ নির্বাচিত করে থাকে, তা তিনি যদি ভূমিকা পালন করেন, আমি রাজনৈতিকভাবে মোকাবেলা করবো, এছাড়া তো আমার কিছু করার নাই, কারণ যেহেতু তিনি নির্বাচিত হলে না চাই। তাহলে এইটাকে ধরে আমরা কত আলোচনায় আসলাম। এখন এই আলোচনার একটা নাম কি হবে? জাতীয় সনদ না জুলাই সনদ নেই, তারপরে আলোচনা হলো জুলাই সনদ। তার মানে আমি বলছি, তাহলে জুলাই সনদ শব্দগুলো আসার আগে, সনদ আসার আগে আলোচনা হওয়া দরকার, যে রাজনৈতিকগুলো আলোচনা করেছে তাদের ঐক্যমত্য কি ছিল, সেটাই যে নামে আমি অভিহিত করি। কিন্তু এখানে মনে রাখতে হবে, ওই যে জুলাই সনদেরও ওই যে পয়েন্টগুলো বলো 84, 47, 47 যেটা আলোচনা হয়, তার দুইটা ভাগে ভাগ করা গেছে। একটা হচ্ছে ইমিডিয়েট ওই এখনকার আইনেই কতগুলো বাস্তবায়ন করা যায়, আর কতগুলো আছে সংবিধান সংস্কারের সাথে জড়িত। সংবিধান পরিবর্তন বলি, পরিবর্তন মিনস আমি আর্টিকেল পরিবর্তনের কথা মিন করছি, সেইটার সাথে জড়িত। আচ্ছা, সেইটা কিভাবে হবে? সেটাও সংবিধানে লেখা আছে, কারণ আপনি সংবিধানকে তো স্থগিত করেন নাই, সংবিধান বাদ দিয়ে নতুন কিছুও করেন নাই। তাহলে সেইটার দিকে আমাদের যাওয়ার পথ হচ্ছে যৌক্তিক। আপনি সংবিধান প্রশ্ন এসেছেন, এইখানে দুইটা আলোচনা আসছে, এটাকে বাদ দেওয়া উচিত না, যে ব্যাপারে কিন্তু সবাই একমত মোটেই হয়নি। ওই যে 84 নোট অফ ডিসেন্ট ওই পর্যন্ত ঠিক আছে, ঘোরতর দ্বিমত আমাদের দিক থেকে আছে। কিন্তু দেখলাম ভূমিকার নামে যা লিখলো আমাদের সাথে দ্বিমত, বাস্তবায়ন পদ্ধতি নামে যেটা লিখলো সেটাও আমরা অনেকে দ্বিমত করি। এ কিন্তু ঐক্যমত্য নাই, বিএনপি সহ সবারই। এবং বিএনপির কথাটা আসছে, আমি এইটুকু বলতে পারি যে বিএনপি কিন্তু ওইখানে তাদের পজিশনটা তারা বিভিন্ন পয়েন্ট ক্লিয়ার করেছিল, যে পয়েন্টে তাদের দ্বিমত তারা বলেছিল, তাদের নোট অফ ডিসেন্ট তারা কিন্তু বলেছিল। তাহলে আপনি তো উপেক্ষা করতে পারেন না। আপনি ধরেন কমিউনিস্ট পার্টি, আমি দ্বিমত করি। আমি সহজ করে বোঝার চেষ্টা করি। ধরেন আপনার কাছে, আপনি যেহেতু দীর্ঘ আলোচনার মধ্যে আপনি ছিলেন, আপনার দল ছিল, মানে জুলাই সনদকে তো বলা হয় ন্যারেটিভ বলি, ফ্যাক্ট বলি, যেভাবেই বলি, এটি জনগণের ইচ্ছার প্রতিফলন, আমি যদি এইভাবে বলি। আর আরেকদিকে যদি আমি রাখি সংবিধানের ধারাবাহিকতা, মানে তাহলে কোনটা গুরুত্বপূর্ণ? না, আমি জুলাই সনদকে আপনি কিন্তু ইন এসেন্স বললেন না, কিন্তু আমি মনে করি যে জনগণের, আমি সব জনগণ এটা কারেক্ট না, তো এটা মোটেই কারেক্ট না। আমরা এই কথা এখানে ওইখানে বলেছি যে ভাই, এখানে আমরা যে 30টা দল, তার মধ্যে খ্যাত অখ্যাত অনেক দল বাইরে আছে, হ্যাঁ এটা আমাদের ঐক্যমত বলতে পারি, কিন্তু সেটা জনগণের অভিপ্রায় কিনা সেটা
থ্রু পার্লামেন্ট নির্বাচিত হলে তারপরে আমরা জিনিসগুলো বুঝতে পারবো, তারা যখন বাস্তবায়ন করতে যাবে পদ্ধতিগুলো বলে দেবে। তাহলে আপনি কিন্তু 100% জনগণের অভিপ্রায় বলতে পারেন না। উদাহরণ দিই, ধরেন বিএনপি, একটা পপুলার একটা উদাহরণ দিই। বিএনপি তার আগের 31 দফা পরের এই জায়গায় তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছে, আমরা তো এটার বিরোধিতাই করি। তো তাহলে আপনি ধরেন তাহলে কি করে অভিপ্রায় হলো, আমারও তো ভাই কিছু লোক আছে। এখন ধরেন বিএনপি পার্লামেন্টে গেছে, তারা বলতে পারে যে ভাই আপনার কথা তো জনগণ শোনে, আমাকে রায় দিছে, আমি করব, আমি পলিটিক্যালি ফাইট করতে পারবো, এর বেশি না। তাহলে তো ওইটাই জনগণের অভিপ্রায় ছিল, তা তো আপনি বলতে পারবেন। আরেকটু উদাহরণ দিলাম, ধরেন ঐকমত্য কমিশনের আলোচনায় যারা খুব পোটেনশিয়াল ছিল, মানে পোটেনশিয়াল ইন সেন্স বিভিন্ন ভাবে হতে পারে, যারা খুব ভোকাল ছিল, নির্বাচনের পরে তাদের তো অনেকের প্রতিনিধিত্ব না না সেটা পরের আলোচনা। তাহলে জনগণের ইচ্ছা প্রতিফলন ওটা হয় না। ওই জন্য আমি এক কথা উত্তর দিলাম খালি, যে আসলে আমরা কিন্তু ওই সময় বলেছি এটা আমাদের ঐক্যমত্যের কথা, তাহলে এটাকে উপেক্ষা করা যায়। আমি তো মনে করি এখন যদি কেউ জোর করে বলে, এখন কথার কথা ডক্টর ইউনূস সাহেব তো দুই একটা জিনিস চাপিয়ে দিতে চেয়েছিলেন, আমাদের কি নাম ওই যে আলী রিয়াজ সাহেব চাপিয়ে দিয়েছিলেন, তাই ওটা কি জনগণের অভিপ্রায় নাকি? তখন আমি যদি বলি রিনেসান্স প্রিন্স কমিউনিস্ট পার্টির তৎকালীন সেক্রেটারি হিসেবে যে দায়িত্ব পালন করছি, এটা কি জনগণের অভিপ্রায়? এটা আমার দলের অভিপ্রায়। আমি বলতে পারি অনেক জনগণ চায়, জনগণ চায় কি চায় না অন্য মাপকাঠি। আসি একটু টোটাল দিতে বলি শেষ হবে। তাহলে দেখেন, তাহলে জুলাই সনদ আপনি আন্দাজে একটা কিছু বললে হবে না, এটা বলতে আমি এখনো এটার সাথে একমত। যেমন আমরা এটা স্বাক্ষর করিনি, কিন্তু আমি পরিষ্কার করে বলেছি, ধরেন এটা কাল্পনিক বলি, আমরা যদি ক্ষমতায় যেতাম তার স্বাক্ষর করিনি বলে যে পয়েন্টে একমত আমাকে বাস্তবায়ন করতাম না, অবশ্যই করতাম। এমনকি গণভোটের প্রশ্ন একটু পরে আসি, গণভোট নিয়ে আমাদের পজিশন ক্লিয়ার, তারপর ধরেন না ভোট জিতলো, তাতেও কি আমরা বাস্তবায়ন করতাম না? অবশ্যই বাস্তবায়ন করতাম। ওই পয়েন্টগুলো ক্লিয়ার। তার মানে আমি কথাটা এই জায়গায় এইটা করলে শেষ করি, যে সনদের নামে যে কথা বলা হচ্ছে জনগণের, সব জনগণের অভিপ্রায়, এটাও কারেক্ট না। কিন্তু রাজনৈতিক দলগুলো যে পয়েন্টে শতভাগ একমত হয়েছে, এইটা বাস্তবায়ন করার জন্য যার যে অবস্থান আছে, সে ক্ষমতায় থাকুক ক্ষমতার বাইরে থাকুক, এটা তাদের দায় আছে, দায়িত্ব আছে। আমার এখনো পর্যন্ত ভরসা এইটুক করবে। কিন্তু ধরেন যে পয়েন্টে তাদের দ্বিমত ছিল, নানা বিষয় ছিল, সেইটা যদি কেউ জোর করে করতে চায়, সেইটা গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না। এর বাইরে আরো দুই তিনটা ছোট ছোট করে বলি। এবার সংবিধান প্রশ্ন, আমরা তো সংবিধান তার অনেকগুলো ধরনের, সংবিধান নিয়ে আমি সত্য কেন হাজারবার আমরা বলেছি, 72 সালেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে সেটা দূর করার কথা বলেছিল, এবং এটা সংবিধান তো এগুলো সংস্কার করে করে আগায়। তাহলে সেটা করতে হবে, এবং কোন পদ্ধতিতে সংবিধানে লেখা আছে। গণভোট প্রশ্ন, আমরা গণভোট চাই, কিন্তু ধরেন এই যে গণভোট হয়েছে, আমরা কিন্তু ওই সময় পরিষ্কার করে বলেছি আমরা গণভোটকে অপ্রয়োজনীয় মনে করেছি, এবং আমরা বলেছি যে আদেশের ভিত্তিতে এটা হচ্ছে, এই আদেশের বৈধতা নেই। আমি এখন কথাটা কেমন শোনাবে জানি না, আদেশে স্বাক্ষর করেছিলেন আমাদের তো রাষ্ট্রপতি মহোদয়, ওনাকে জিজ্ঞেস করেন যে আসলেই এইটা কি ভ্যালিড আছে কিনা। কারণ এখন তো উনি অনেক কথা বলছেন, আমার ধারণা উনি তো কি বলে উকিল ছিলেন, বা উনি তো দায়িত্ব পালন করেছেন, উনি বলতে পারবেন। তাহলে আপনি কিন্তু গণভোট কি তার মানে কি কমিউনিস্ট পার্টিরা চায় না? অবশ্যই চাই। কখন? একটু রনি বলেছেন গণভোট সংবিধানে ফিরে আনার পরে আমি সংবিধান বা অনেক কিছু সংস্কারের সময় যদি জনগণের রায় নিতে হয়, তখন গণভোটকে সংবিধানে নিয়ে এসে আমি গণভোট করব, কোনো অসুবিধা নেই, জনগণ শুনবো। সেইটাই হচ্ছে রেশনাল, সেইটাই যৌক্তিক। সেই কাজটাই করা না হয়ে জোর জুলুম করে যেটা চাপিয়ে দেওয়ার কাজ হয়েছে, সেইটাই এই সংকট তৈরি করেছে। বিএনপি বলতে পারবে কেন তারা বলেছে, কথাগুলো কিন্তু এখন বেরোচ্ছে। অনেক ধরনের ষড়যন্ত্র ছিল, এখন ষড়যন্ত্র মোকাবেলার এক এক দলের এক একটা কৌশল। এখন বিএনপি এক সময় ক্ষমতায় আগে ছিল, জনগণের সামনে তো না খোলাসাও করতে হবে না, খোলসা আপনি সবসময় কিন্তু প্রথমে পারবেন না, পরে বলতে হয়। আমি ধরো আবার রিপিট করি, যেটা বলছিলাম, বিএনপি এক সময় ক্ষমতায় ছিল, আমরা তো ক্ষমতায় ছিলাম না। তা সুতরাং এই যে এখন ডিপ স্টেট নানা কথা হয়, এর অনেক ভূমিকা হয়তো তারা জানে, মেবি তারা কিছু কৌশল নিতে পারে, এটা নেওয়ার ঠিক কি ঠিক না সে আলোচনায় যাচ্ছি না। সুতরাং আপনাকে ধরতে হবে সে কোন কাজটা করছে, সেটা জনগণের সাথে যাচ্ছে কিনা। তাহলে গণভোটের আরেকটা পয়েন্ট আমি শেষ করি। দেখেন, এই যে গণভোট যে আদেশের কথা বলে নিয়ে আসা হওয়ার জায়গাটা চলছে, আমি তো বললাম তার বৈধতা নিয়ে কোশ্চেন আছে, কোর্টে গেলে এটা বাতিল হয়ে যাবে। এবং আমি তো আশা করব যে অধ্যাদেশের মধ্য দিয়ে হচ্ছে এই অধ্যাদেশ রেকটিফাই করবে না, এই পার্লামেন্ট করা উচিত হবে না। কিন্তু এইটা করা উচিত হবে না মানে কি গণভোটের কথাকে নাকচ করছি? নট দ্যাট। আমি কথাটা এই কারণে একটু 1 মিনিট সময় নিয়ে খালি বলি, এইটা একটা ভুল হবে, অন্যরা অপব্যাখ্যা দেবে। আমি গণভোট কি হলো না হলো তার থেকে বড় কথা হচ্ছে যে পয়েন্টগুলো শতভাগ একমত হয়েছি, সেইটা বিএনপি মানছে কি মানছে না, সে করছে কি করছে না, এটা দেখবো। না করলে আমরাও তার বিরুদ্ধে ফাইট করবো। কিন্তু জোর জুলুম করে কেউ যদি মনে করে কোনোটা চাপিয়ে দেবো, যাদের মনে মনে ইচ্ছা ছিল এই সংবিধান পুরো রিরাইট করবে, 24 দিয়ে 71কে পুনঃস্থাপন করবে, তারা যদি কোনো উদ্দেশ্য সাধনের জন্যে এই কথাকে নতুনভাবে মানে কি বলবো যে এইখানে রংচং দিয়ে করার চেষ্টা করে, আমি জনগণকে আহ্বান জানাবো যুক্তিসঙ্গতভাবে তাদেরকে রুখে দাঁড়াতে হবে। এবং আপনি আজকে যে টাইটেলে আলোচনাটা শুরু করলেন, জুলাই সনদ সংবিধান, এই ব্যাপারে সুনির্দিষ্ট করে করে আলোচনা হওয়া দরকার বলে আমি মনে করি।